জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনি আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজন মানে ভিন্ন পর্ষা ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকে। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না। তবে আর ইউ ফেমাসের এই আয়োজনটি আপনি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে দেখতে পারবেন, এবং সেখানে যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু করতে পারেন আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। আপনার হয়ে আমরা সেই প্রশ্ন এবং মন্তব্য পৌঁছে দেবো আমাদের সাথে যুক্ত হওয়ার সারথীদের কাছে। তবে আজকে কারা যুক্ত হয়েছেন? আজকে যুক্ত হয়েছেন যেই মানুষরা, সেই মানুষদের অবদানটা আসলে অন্যরকম, একদমই বিশেষ। দর্শক, আপনারা জানেন আজকে আমরা এখন যে সময়টি পার করছি সেটি হচ্ছে জুলাই। ঠিক 2024 সালের এই জুলাই মাসটা অন্যরকম একটা সময় ছিল, যেই সময়টাকে আসলে বদলে দিয়েছে বাংলাদেশের মোড়কটাকে। এবং সেই মোড়কের আদলে এখন বাংলাদেশ অনন্যভাবে চলছে এবং আমরা আশা করি ইতিবাচকভাবে সেই বাংলাদেশটা আগাবে। তবে তখন যে জুলাই গণঅভ্যুত্থান চলছিল সেটিকে বেগবান করবার জন্য কিছু মানুষ নিরন্তরভাবে পেছন থেকে অন্যরকমভাবে সেটিকে সজীব রাখার জন্য, সেই আন্দোলনটিকে চাঙা রাখার জন্য কাজ করে গেছেন। সেরকমই কিছু মানুষ আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদেরকে পেয়ে আমাদের আজকে ভালো লাগাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। দর্শক, আমাদের সাথে যুক্ত রয়েছেন পারসা মাহজাবিন পূর্ণিশ, সঙ্গীত শিল্পী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? খুব ভালো আছি। আপনাকে পেয়েও ভালো লাগছে পারসা, এবং আপনার সাথে আমাদের অনেক গল্প আছে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের যে সমস্ত গল্পগুলো, সেই সময়কার দিনগুলো কেমন কাটছিল, সেই সময়গুলো সেটি একটু আপনার কাছ থেকে জানতে চাই। দর্শক, আমাদের সাথে আরও একজন মানুষ রয়েছেন। জি, ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত রয়েছেন মোর্শেদ মিশু, কার্টুনিস্ট, প্রচ্ছদ শিল্পী, চিত্রশিল্পী, গ্রাফিতি শিল্পী, অনেক গুণান্বিত একজন মানুষ। আপনিও আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা এবং কৃতার্থতা জানাচ্ছি। আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনাকে পেয়ে ভালো লাগছে। কেমন আছেন? ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত হবে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা তাকে যুক্ত করব। তবে তার আগে আমাদের সাথে যুক্ত হওয়া সারথীরা, তাদের কাছ থেকে জেনে নিতে চাই, পারসা, আর ইউ ফেমাস? Am I famous? Yes, you are. Then why are you asking? আমরা একটা পার্সপেক্টিভ বর্ণনা করতে চাই, লাইক হচ্ছে যে আমরা বিশ্বাস করতে চাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ। সো ফেমাস কেন? মানে আপনি কি কাজ করছেন যেটার কারণে আসলে ফেমাস আমরা আপনাকে বলবো? হয়তো মানুষের ভালোবাসা অর্জন করার মতো কোনো কাজ করেছি এখনো অবধি। যদিও আমি নিজেকে ফেমাস বা এই ধরনের কোনো কিছু দাবি করতে চাই না। আমি চাই মানুষই এটা বলুক, আমি নিজে না বলি। খুবই সহজ সাবলীল উত্তর। এবং পারসা যেটা আসলে করেছে, খুব কম সময়ে এত সাহস নিয়ে যেই শব্দগুলো উচ্চারণ করার সুরে সুরে, সেটি অবশ্যই সাহসের কাজ এবং সেটি মানুষ মনে রেখেছে। পারসা, ধন্যবাদ সেই কাজটার জন্য। কখনো না কখনো ছোট্ট একটা শব্দ ধন্যবাদ, এটা বলা উচিত। এটার গভীরতা অনেক বেশি। আপনাকেও ধন্যবাদ। আপনারা বলেছেন, আপনারা জানিয়েছেন যে একটা অন্যায় করলে সেটা আসলে বিরোধিতা করতে হয়, এটা জানিয়েছেন সেই জায়গাটা। আর ইউ ফেমাস? আমি যতখানি ফেমাস, এমনিতে তার চেয়ে বেশি তো আপনাদের শোয়ের কারণে মনে হয়, স্পেশালি আপনার কারণে। আপনি যেই হারে যেভাবে হচ্ছে গিয়ে ইনভাইট করেন বা আড্ডা মারার জন্য ডাকেন, হ্যাঁ, তো মোটামুটি একটা হোমলি ব্যাপার হয়ে গেছে। যে হ্যাঁ, আমার তো মাঝে মধ্যে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আর ইউ ফেমাস? যমুনা যেভাবে এই আন্দোলনের সঙ্গে, মানে আমি বলবো যে নিরপেক্ষভাবে থাকতে গিয়ে আন্দোলনের পক্ষে যেভাবে কাজ করছে, এরকমভাবে তো আমরা দেখি না। হ্যাঁ, আমরা আজকাল তো দেখি যে কিভাবে হলুদ সাংবাদিকতা, আজকাল না খালি গত দীর্ঘ সময় ধরে কিভাবে হলুদ সাংবাদিকতা এবং তৈলমর্দন হয়ে আসতেছিল। ওই সময় আপনারা যে স্ট্যান্ড নিছেন, হ্যাঁ, সো হ্যাটস অফ আপনাদেরকে। সো ইউ গাইজ আর ফেমাস। আমরা আমাদের মানুষের ভালোবাসা পেয়েছি, এটা অবশ্যই আশীর্বাদ, সেটাকে আমরা ক্যারি করতে চাই। তবে আমরা আসলে বস্তুনিষ্ঠতা যেটা, সেটা আসলে যমুনা সব সময় জানাতে চাই। সেটা সেই সময়টাতেও এই সময়টাতেও আসলে জানাতে চাই আলাদা করে। দর্শকদেরকে মানুষের সেই বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো জানা উচিত। আমরা একটু আপনাদেরকে আজকে ডাকার জন্য একটা আমাদের অন্তর্নিহিত কারণ রয়েছে। কারণটি হচ্ছে যে সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে যদি দেখি, আপনারা দেখবেন যে সবাই জুলাই 2024-এর স্মৃতিচারণটা
প্রতিদিনের স্মৃতিচারণটা এমন দারুণভাবে করছেন, ওই সময়ের প্রতিটি দিন, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে জুলাই 1 থেকে যে শুরু হওয়া গণ অভ্যুত্থানের যাত্রাটা প্রতিদিন কিন্তু সবাই শেয়ার করছেন, প্রতিদিন কি কি ঘটছিল সবার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই। আপনারা সেই সময়টার মধ্যে দিয়ে গিয়েছেন। আজকে যদি কথা বলি, আজকে হচ্ছে জুলাইয়ের 9 তারিখ, এবং এই সময়টা প্রতিদিন আমরা আমাদের জায়গা থেকে আমরা জানান দিচ্ছিলাম যে কি কি হয়েছিল ওই দিনটাতে, আন্দোলন বেগবান হচ্ছিল আস্তে আস্তে। পারসা, একটু যদি মনে করতে পারেন জুলাই 9 তারিখে ঠিক কি অবস্থায় ছিল, আপনি আন্দোলনটাকে তখন কেমনভাবে দেখছিলেন? আমি যদি একটু কিউ ধরিয়ে দেই যে শিক্ষার্থীরা এরই মধ্যে বাংলা ব্লকেটের ডাক দিয়েছেন, 6 তারিখে বাংলা ব্লকেটের ডাক দেয়, 7 তারিখ থেকে সেটা কন্টিনিউসভাবে বাংলা ব্লকেট চলে, 7 তারিখ 8 তারিখ 9 তারিখ 2024-এর এই দিনটাতে ছিল অফলাইন একটা কার্যক্রম। শিক্ষার্থীরা একটা দারুণভাবে তাদের যে কার্যক্রমগুলো উপস্থাপনা করেছিল যে বাংলা ব্লকেটের মতো নতুন একটা টার্ম যুক্ত করে আন্দোলনে, যেটা কাজটাকে তাদের আন্দোলনটাকে বেগবান করে। এবং আজকে যেমন 9 তারিখ অফলাইন অনলাইন তাদের বিক্ষোভ কর্মসূচি চলে, এবং শুধুমাত্র আন্দোলনটা ঢাকা কেন্দ্রিক কিন্তু ছিল না, সেটি ঢাকার বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত হয়েছিল। জুলাই 9 তারিখের কোনো কথা যদি আপনার মনে পড়ে, বা ওই সময়টাতে কি করছিলেন, কি ভাবছিলেন? ওই সময়টাতেও ভাবিনি জিনিসটা এরকম পর্যায়ে এসে পৌঁছাবে। ভাবছিলাম যে সব ঠিক হয়ে যাবে খুব দ্রুত, আশাবাদী ছিলাম যদি সত্যি বলি, যে আগে নেগেটিভটা চিন্তা করিনি, তবে এটা যে এত খারাপ পর্যায়ে যাবে এটাও আসলে ভাবিনি। 9 তারিখে যদি বলি, তখনও তো আসলে সবাই আন্দোলনই করছিল, রাস্তায় নেমেছিল। ফার্স্টে জিনিসটা দেখে ভেবেছিলাম যে এটা হয়তো সলভ করার মতো, অ্যান্ড এটা নিয়ে এত বড় কাহিনী হবে না। দেন এগেইন আমরা আসলে পরবর্তীতে দেখেছি যে আগামী মানে এই সময়কার আরো ধরো যে আরো এক সপ্তাহ পরের ঘটনাটা কিন্তু অনেক ভিন্ন। মানে এই কয়েকটা দিনে আমরা অনেক চেঞ্জেস দেখেছি, অনেক বেশি, মানে প্রত্যেকদিন নতুন কিছু। ফেসবুকটা খুললে, নিউজ দেখলে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় নতুন আমরা নিউজ পাচ্ছি, নতুন নতুন জিনিস দেখছি। সো অনেক আপস অ্যান্ড ডাউনসের মধ্যে ছিল আর কি গত বছরের এই সময়টা যদি বলি। একটু আপনার কাছে যেতে চাই যে একটা দাবি ছিল শিক্ষার্থীদের, প্রথম যে দাবিটি সেটি হচ্ছে যে কোটা প্রথা যেটি ছিল সেটিকে আসলে সংস্কার করতে হবে। 2018 সালে একটি পরিপত্র ঘোষণা করা হয়, তার পরবর্তীতে দীর্ঘ সময় ছিল, সরকার হঠাৎ করে 2024 সালের 5ই জুন সেটি আবার আদালতের মাধ্যমে সেই পরিপত্রটাকে পুনর্বহাল করে, এবং যেই কোটা পদ্ধতি বাতিল হয়েছিল সেটিকে আবার বহাল তবিয়তে ফিরে নিয়ে আসা হয়। সেখান থেকে শিক্ষার্থীরা প্রতিরোধ করেন, তারা জানান দেয় যে প্রথার যে ঘোষণাটি করা হয়েছে সেটি আসলে ঠিক নয়, এটি একটি রাষ্ট্র ব্যবস্থা কাঠামোর মধ্যে এটি একটি অনিয়ম, সেই অনিয়মের বিরোধিতা তারা করেন। এই পর্যায়ে চলছিল, এবং আমি যেটি একটু আগে বলছিলাম পারসাকে যে জুলাইয়ের 9 তারিখে গিয়েও আন্দোলন আসলে ঘনীভূত হওয়ার শুরু করেছিল, বিশেষ করে 8 তারিখের পরে সেটি আসলে জোরালোভাবে ঘনীভূত হতে থাকে। শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচি চলছিল। আপনি সে সময় কি ভাবছিলেন, যে একটা ছোট দাবি কি এরকমই কি ছিল, না কি ভাবছিলেন আসলে কি ছিল? দাবিটা কিন্তু কখনোই ছোট ছিল না ভাই, হ্যাঁ, কারণ ধরেন এই কোটা সংস্কারের যে ব্যাপারটা বা কোটা নিয়ে যে ব্যাপারটা, এটা কিন্তু শুধু যে এই 2024-এর ব্যাপার তা কিন্তু না। যে আপনি যেটা বললেন যে 18 সময়ের যেটা, হ্যাঁ 18 সময়েও তো ওই সময়েও আমরা এই কোটা নিয়ে, তখন তো আমি স্টুডেন্ট, হ্যাঁ, এবং অ্যাকচুয়ালি স্টুডেন্ট না, মানে পড়াশোনা ততদিনে ছেড়ে দিয়েছি, বাট নিজের মধ্যে স্টুডেন্টশিপটা ছিল আর কি, হ্যাঁ, এবং পুরোদস্তুর কার্টুন আঁকি, এবং ওই সময়ও এই কোটা নিয়ে হচ্ছে গিয়ে, কোটা প্রথা নিয়ে বা কোটার ব্যবস্থা নিয়ে হচ্ছে গিয়ে কার্টুন আঁকা হয়েছিল 18 সময়। এবং ওই সময় মনে আছে কিনা যে আপনার এই জুলাইয়ের 29 তারিখেই হচ্ছে গিয়ে যে সড়কে দুইজন কি বলে, আমি বলবো যে অ্যাক্সিডেন্ট তো না, হত্যাকাণ্ড যেটা হয়েছিল, হ্যাঁ, সড়ক কাছাকাছি আমাদের এখান থেকে, জি, এই যে এদিকেই হইল, হ্যাঁ, ওইটার পরবর্তীতে যেই আরেকটা জনবিক্ষোভ আমরা দেখছিলাম, হ্যাঁ, ওইখানেও তো যে নিরাপদ সড়ক চাই নিশ্চয় যেই আন্দোলন, হ্যাঁ, নিরাপদ সড়ক চাই আন্দোলন, ধরেন এই যে ওই সময়ের কোটা আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন, এই ব্যাপারগুলো কি শুধু ওই নির্দিষ্ট রিজনেই ছিল কিনা তা কিন্তু না, এটার পিছনে কিন্তু আরো অনেক মানে অন্যায় অবিচার, হ্যাঁ, যেই বিষয়গুলা অনেকে বলার সাহস পাচ্ছিল না, কিন্তু এই যেই কাঠামোটা তখন হয়ে উঠতেছিল, যে স্বৈরাচারী কাঠামো ব্যবস্থা গড়ে মানে ছিল, তারা কিন্তু ওই সময়ে এক দফা এইসব আন্দোলন মোটামুটি অফ করে দিতে পারছিল। নিরাপদ সড়ক চাই আন্দোলনও খুব খুব সূক্ষ্মভাবে করতে পারছিল, এবং
ওই সময় আপনার যদি মনে আছে কিনা যে সংসদে হচ্ছে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে হচ্ছে গিয়ে শুরুতে উইঠাই হচ্ছে গিয়ে যখনই সে ফ্লোর পাইছে সঙ্গে সঙ্গে হচ্ছে কোটা প্রথা সে হচ্ছে গিয়ে মানে বাতিল, হ্যাঁ, এরকম একটা সকল কোটা বাতিল, হ্যাঁ। এবং এই যে সে তখন একটা স্টান্টবাজি করছে, হ্যাঁ, যে রাজনৈতিক একটা পলিটিক্যাল স্টান্টবাজি, যে আচ্ছা আমি তো দিলাম তো বাতিল করে, তোমরা চাইছো ঠিক আছে বাতিল করে দিলাম, কোনো ইয়া থাকবে না, অ্যাটলিস্ট অ্যাজ ইফ মানে থাকে না যে অভিমান করে, হ্যাঁ, আমি বাতিল করে দিলাম, যাও, হ্যাঁ, এখন তোমাদের আর কি, হ্যাঁ। তো তারপরে আবার হচ্ছে ওদের এই কূটনৈতিক চাল বা রাজনৈতিক চাল বা ওইটারে থাকে না যে জিয়ায় রাখা, যে আচ্ছা কোনো না কোনো টাইমে আমরা এটারে হচ্ছে আবার পুশ করব। সো এই যে আমার আব্বাও তো মুক্তিযোদ্ধা, সো সেই হিসাবে তো আমিও মুক্তিযোদ্ধার সন্তান, হ্যাঁ। তো আমি নিজে তো এই কোটার পক্ষের কেউ না, মানে আমার কাছে লাগা হচ্ছে আব্বা মুক্তিযুদ্ধের সময় তার অবদান সে রাখছে, কিন্তু ওইটার যদি কোনো সুবিধাভোগের বিষয় থাকে সে নিজে সুবিধাভোগ করতে পারে, কিন্তু আমি আমার জায়গায় আমি তো চাবো হচ্ছে নিজের পরিচয় বা নিজের চেষ্টায় বা নিজের মেধায় হচ্ছে গিয়ে নিজের অবস্থান দাঁড় করানোর জন্য, হ্যাঁ। সো এরকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আরো অসংখ্য মানুষ, অসংখ্য শিক্ষার্থী, অসংখ্য পরিবারের মানুষজন হচ্ছে গিয়ে এই উত্থাপনটাই করছিল যে ভাই কোটার ব্যাপারটা চাই না। তখন আবার হচ্ছে এরকম যারা এই মুক্তিযোদ্ধা পরিবারের ইয়ারা ছিল তারা হচ্ছে গিয়ে পেশ করলো, নিশ্চয়ই এটার পিছনে রাজনৈতিক রিজন নিশ্চয়ই ছিল, এটা তো শুধু গিয়ে ইয়া করে না। আপনি একটা কথা বলছিলেন যে পুঞ্জীভূত ক্ষোভ জমা ছিল, সেটা হয়তো পার্শ্ব একটা বলছিল যে আন্দোলনের শুরু দিকটাতে হয়তো এইভাবে ভাবাও হয় নাই, কিন্তু ব্যাপারটা ছিল। এবং পার্শ্ব কিন্তু একটা কথা বলছিলেন যে ঠিক এক সপ্তাহ পরে, 5 দিন পরেই 14 তারিখের 15 তারিখের দিকে কিন্তু হচ্ছে মানুষ মারা শুরু হলো, শিক্ষার্থীদেরকে মানুষ শুরু। এক্স্যাক্টলি। এবং এই জায়গাটা আমি বলি আপনাকে যে 9 তারিখের যে ব্যাপারটা, তখনও তো খোঁজ খবর রাখতেছি যে আচ্ছা আন্দোলনটা কোন দিকে যাবে বুঝতেছি না, কারণ তখনও এটা কিন্তু ছাত্রদের আন্দোলন, আমরা শিক্ষার্থীদের আন্দোলন, আমরা এটাতে যুক্ত হওয়াটা তখন কিন্তু ছাত্র জনতার আন্দোলন হয়নি। তো আমরা ওইটাতে যুক্ত হওয়ার ব্যাপারটা, যেমন পার্শ্ব স্টুডেন্ট সে যুক্ত হওয়ার ব্যাপারটা চিন্তা করেন নাই, মানে আমি বলবো যে জাস্টিফাইড যে সে যুক্ত হওয়াটা, কিন্তু আমরা এজ এ খোঁজ রাখছি, হ্যাঁ, সিনিয়র হিসেবে বা যার ছাত্রত্ব নাই সে কিন্তু গিয়ে চাইলেও এখানে যুক্ত হওয়ার ব্যাপারটা তখনও হয় নাই, কারণ ব্যাপারটাকে সামগ্রিক হওয়াটা জরুরি, হ্যাঁ। কিন্তু কোটা ব্যবস্থার যে ব্যাপারটা ওইটার ব্যাপারটা কিন্তু অলওয়েজই মানে আমিও চাই নেই যে যাদের দরকার, মানে ধরেন এই যে প্রত্যন্ত অঞ্চলের যে কোটা বা এই যে রিমোট অঞ্চলের যে ব্যাপার স্যাপার, তারপরে হচ্ছে গিয়ে নারী কোটার যে ব্যাপারটা, এই ব্যাপার স্যাপারগুলা, এবং মুক্তিযোদ্ধা কোটাও যে সবাই বাতিল চাইছে তাও কিন্তু না, এই যে এত ম্যাক্সিমাম নাম্বারটা, হ্যাঁ, যে 30%, এবং সব মিলে দেখা যায় যে 50-52 বা 56% হচ্ছে গিয়ে কোটাই হয়ে যায়, তাহলে বাকি যারা সাধারণ মানুষ তারা 44%। এবং তার প্রেক্ষিতে যখন 15 তারিখের গিয়ে হচ্ছে গিয়ে ওই যে মিডিয়াতে প্রেসের সামনে 14 তারিখে প্রেসের সামনে বলে বসলো হচ্ছে গিয়ে যে রাজাকারের বাচ্চারা পাবে নাকি, মানে অ্যাজ ইফ মানে আমার নিজের কাছেও জিনিসটা কিন্তু মনে হয়েছে যারে মানে আমার বন্ধুরা যারা হচ্ছে যাদের ফ্যামিলি মুক্তিযোদ্ধা হিসেবে বিলং করে না তাদেরকে রাজাকার বলে ফেলাইলো, মানে এটা কেমন একটা ইয়া দাঁড়াইলো। সো ওই সময় থেকে আসলে এই আন্দোলন আমরা সবাই ওন করা শুরু করি আর কি, যে মানে এটা ছাত্র জনতার আন্দোলন, শিক্ষার্থী এবং জনতাদের আন্দোলন হয়ে দাঁড়ায় আর কি। শিক্ষার্থী এবং জনতার আন্দোলন, যেখানে আসলে শিক্ষার্থীরা শুরুটা করে এবং পরবর্তীতে জনতার কথা বলছিলাম যে জনতার কাতারে আসলে আপনারা সবাই এক এক করে সামিল হন শিক্ষার্থীদের সাথে সাথে। এবং তেমনই একটা চরিত্র নূর মোহাম্মদ, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী তিনি, এবং তিনি পেশায় রিক্সা চালক। আপনাকে স্বাগত জানাচ্ছি আরিফ ফেমাসের আয়োজনে। কেমন আছেন নূর মোহাম্মদ ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। জি, আপনাকে যদি একটু সবাইকে মনে করিয়ে দিতে চাই যে জুলাই আন্দোলনের সময় যে চলমান আন্দোলনগুলো চলছিল, তখন নূর মোহাম্মদ ভাই স্যালুট জানিয়ে সবাইকে অভিবাদন জানাচ্ছিলেন। আমরা সেই স্যালুটের গল্পটা আপনার কাছ থেকে আরো একবার শুনবো। আপনি এতবার বলেছেন, কেমন আছেন তার আগে সেটা বলেন। আমার আল্লাহ যে হালে রাখবে আমি সেই হালে থাকবো। আল্লাহর উপরে স্যার আমি হাত ঘুরাইতে রাজি না। আচ্ছা, আল্লাহ ছাড়া আমার কেউই নেই, এটাই হলো আমার। কেমন এই যে একটা আন্দোলন গেল, বড় একটা আন্দোলন গেল, তারপরে একটা বাংলাদেশ, অন্যরকম একটা বাংলাদেশ, সবাই অনেক ধরনের অনেক মন্তব্য করছে, আপনার কাছে কেমন, মানে এই বাংলাদেশটা কেমন মনে হয় আপনার কাছে? বাংলাদেশটা এখন পর্যন্ত আমি ঘুরা এখন পর্যন্ত দেখিনি। আমি যে টাইমে ঘুরা দেখবো তখনকার বলবো হ্যাঁ সাকসেস হয়েছে। আচ্ছা, আমি আগেও কিন্তু আমি লেখাপড়া জানি না, কিন্তু আমি বাংলাদেশ ঘুরছি, বাংলাদেশটা যে কিরকম সেটা আমার ভালো করে জানা আছে। আচ্ছা, ঠিক আছে, কেউ খাবে কেউ খাবে না তা হবে না, তা হবে না। সেজন্যই এককালে বাচ্চা নিতে হইব। নুরু বাস লাগাইলি কই, করুলটা দিল কই, সম্মান মান সম্মান সব ইজ্জতের ব্যাপার হইলো আল্লাহর হাতে। আমি কখনো জানতে পারছি এই টিভির চ্যানেলে আসবো,
এটা তো সম্মান দেওয়ার মালিক হলো উপরওয়ালা। জি, ঠিক আছে, সবসময় আমি নবীর রাসূলের কথা নিয়ে চলাফেরা করি রাস্তায় চললে। জি, নূর মোহাম্মদ ভাই, আমরা আপনার কাছ থেকে আরও শুনবো। পাশা, আমি একটু আপনার কাছে ফিরতে চাই এখন, যে আপনি যেখান থেকে শুরুটা করছিলেন যে এখনও আসলে সিদ্ধান্ত নেননি, আপনি আসলে পর্যবেক্ষণ করছিলেন, হয়তো সবাই জনতার কাতারে থেকে সবাই আসলে পর্যবেক্ষণ করছিলেন যে কী হয়, শিক্ষার্থীরা একটা দাবি নিয়ে মাঠে দাঁড়ালো, তো আমরা দেখছি সেটার ফিডব্যাক কী আসে। একটা নতুন টার্ম যুক্ত হলো, বাংলা ব্লকেট। শুনেছেন এটা কখনো আগে? আমরা ছোটবেলা থেকে হরতাল, অবরোধ এগুলো শুনে শুনে বড় হয়েছে। বাংলা ব্লকেট শুনেছেন? কেমন লেগেছিল যখন শুনেছিলেন? ভালো, আন্দোলনের সময় তো আরো অনেক নতুন নতুন ওয়ার্ড আসলে এসেছে আমাদের সামনে। একদমই, মানে একটু ডিফারেন্ট একটা মনে হয়েছে না যে বাংলা ব্লকেট কি, এটা কি আপনার কাছে কি মনে হয়েছে? আমাদের যে একদম মানে সমসাময়িক যে জেনজিদের কাছ থেকেই কিন্তু এই জিনিসটা, যদি আপনি আবার 70s 80s এর কারো আন্দোলনের দিকে গিয়ে হইতেন তাহলে দেখতেন যে এটা কোনো না কোনো একটা কাব্যিক চলে আসতে হতো। হ্যাঁ, তো এরা মানে এই জেনারেশনের জায়গায় ধরেন যে খুবই ডিরেক্ট এবং খুবই এমন ফ্রেজই ইউজ করার বিষয় আসে যেটা হচ্ছে একদম ক্যাচি। হ্যাঁ, সো ওই জায়গার থেকে মানে ব্যাপারটা যে ধরেন একটা জাস্ট যে একটা রেগুলার আন্দোলনের বিষয় না। হ্যাঁ, এটার সঙ্গে একটা সবাইকে ইনক্লুড করার জন্য কিন্তু ওয়ার্ডিংয়ের ব্যাপার স্যাপার খুব জরুরি। হ্যাঁ, যেহেতু সোশ্যাল মিডিয়া এখানে ইম্পর্টেন্ট, মানে বাংলা ব্লকেট মানেই সঙ্গে সঙ্গে ধরে ফেলার যে ব্যাপারটা, এটা যদি হয়তো যদি বলতে হচ্ছে গিয়ে যে বাংলা অবরোধ, হ্যাঁ, হয়তো অনেকেই এটাতে ইনক্লুড হইতে পারতো না। হ্যাঁ, বা নিজেকে এটার অংশ হিসাবে হয়তো বা মানতে হয়তো একটু হইলেও কষ্ট হইতো, কিংবা যদি বলা হয়তো হচ্ছে হরতাল, হ্যাঁ, তাইলে মনে তাই হয় আমি আবার এরকম একটা প্রথাগত ব্যাপার স্যাপার, হ্যাঁ, এটার সঙ্গে যুক্ত হব নাকি। হ্যাঁ, কারণ হরতালের যেই টার্মিনোলজি এবং এটার যে সেটার প্যারাডাইম বহুত শিফট হয়ে গেছে। রহমত ভাই, আপনার কাছে একটু ফিরতে চাই। এই যে শিক্ষার্থীদের যে আন্দোলনটা শুরু হয়েছিল 1 তারিখে, জুলাইয়ের 1 তারিখে শুরু হলো, শুরু থেকে আপনি দেখছিলেন যে ওনারা কি করছেন? যে শাহবাগে আপনি তো বিভিন্ন জায়গায় ঘোরেন, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গা দেখি মারামারি, কিছু কিছু জায়গা দেখি। আচ্ছা, ওই 2024 সালের জুলাইয়ের কথা মনে আছে শুরুর দিকে, যে ওই সময়টাতে শিক্ষার্থীরা কি করছিল, যে আলাদা শাহবাগে অবস্থান করে তারা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি জানাচ্ছিল? সেই সময় শাহবাগ থেকে কি জানা ছিল সেটা আমার দেখার বিষয় না। আচ্ছা, মনে নাই? আমার দেখার বিষয় একটাই, আমার দেশটা যে সুন্দর রাখতে পারবো, ভালো রাখতে পারবো, সেই পাবে। আমরা কিন্তু বিলের পোলাপান করে কেউ খোঁজ নিবে না, ঠিক আছে, রাখাল করে কেউ খোঁজ নিবে না। খোঁজ নিব বড় বড় BMW গাড়ি যারা আছে, আচ্ছা, বড় বড় ব্যবসায়িক যারা আছে, তাগো খোঁজ নিবে। ঠিক আছে, কেউ তো আইসা কেউ তো জিগায় না গরিব মানুষের পাশে কে দাঁড়াবে। সবাই ওই ভোটটা নিতে পারলেই মনে করে না বাদশা। আচ্ছা, ঠিক আছে। এক ধরনের লোক আছে চোর, ডাকাত, ছিনতাইকার, মার্ডার, এই চারটারে আপনি একলা কিভাবে সামলাবেন? কিন্তু বিলের পোলাপান করে একটু সম্মান দিতে হয়। বিলের পোলাপান তো কেউ খাইয়া থাকে, কেউ না খাইয়া থাকে। বিলের পোলাপান ওই বিলের মধ্যে দেখা যায় কি একটা ফুল ফুটটা রয়েছে, ওই ফুলটা আপনি দেখুন পোলাপান গেলে কি করে ওই ফুলটা ধরে লয়া, ওই ফুলটাই কিন্তু আগে ছিঁড়ে, যেটা বড় ওইটাই আগে ছিঁড়ে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ফুলের হিসাব কেউ দিতে পারে না। জি, ফুলের হিসাব কেউ দিতে পারে না, কিন্তু আমরা একটা হিসাব দিতে হবে, সেটা হচ্ছে সময়ের হিসাব। সেই সময়ের হিসাবে আমরা এখন একটা বিরতি নিচ্ছি এবং সময় হিসেবে বিরতি নিয়ে ফিরবো একটু পরেই। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট করে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। যখন ফিরবো তখন থাকবে আরও নানা আয়োজন। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আরই ফেমাসের আয়োজনে একঝাঁক মানুষ সারথি আমাদের সাথে যুক্ত রয়েছেন, যাদের সাথে আমরা জানছিলাম জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটা কেমন ছিল। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আরও একবার। পাশা এবং মোর্শেদ মিশু, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আমরা প্রথম 10 দিনের খবর জানলাম, তারপরে 14 তারিখে গিয়ে বলা হলো সরকারের পক্ষ থেকে যে রাজাকারের ছেলেদের নাতিপুতিদেরকে কি কোটা দেওয়া হবে কিনা। সেই প্রেক্ষাপটে আমরা দেখলাম যে 15 তারিখে শিক্ষার্থীদের একটা বিশাল মিছিল বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো, এবং ওই দিনই বিশেষ করে 14 তারিখে যখন এই ঘটনার এই অ্যানাউন্সমেন্টটা হলো যে রাজাকারের নাতিপুতিদেরকে কোটা দেওয়া হবে কিনা, সেদিন রাতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ জানানো হয়। এবং খুবই আশ্চর্যজনক বিষয়, ওই দিন রাতে হল ভেঙে প্রতিটি মেয়েরাও কিন্তু ওই আন্দোলনে সামিল হয়েছেন এবং রাতভর কিন্তু আন্দোলন চলে সেখানে শাহবাগের। পরবর্তীতে আমরা দেখেছি যে পরের দিনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপক জোরালো কর্মসূচি, যেটা সারা বাংলাদেশ ছুঁয়ে যায়। রাইট, মনে আছে নিশ্চয়ই? অ্যাবসলিউটলি। কারণ 14 তারিখে যখন 14 তারিখে যখন এরকম একটা
বাণী নিঃসৃত হয় আর কি। হ্যাঁ, তখন যখন আমরা দেখলাম যে যে তখন প্রথম একটা জোরালো স্লোগান শুরু হয়, যেটা নিয়েও কিন্তু আওয়ামী লীগ একটা প্রোপাগান্ডা করার চেষ্টা করছিল। যে স্লোগান ছিল এরকম যে কি বলে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। কিন্তু এটা প্রচার করার চেষ্টা করা হচ্ছে যে সবাই নিজেদেরকে রাজাকার দাবি করে রাস্তায় নেমে যাচ্ছে, কে বলে কি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এতটুকুই প্রচার করতেছিল বারবার, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায়। তারপরে যখন এটা ভাঙলো আবার, ওই সময় আমি একটা 15 তারিখে একটা কার্টুন আঁকছিলাম যে এরকম শেখ হাসিনা সে হচ্ছে কোটা সংস্কারের সংস্কারটা কেটে সে এখানে রাজাকার লিখতেছে আর কি। হ্যাঁ, সো ওই দিন থেকে হচ্ছে কি আমার এই আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হওয়া আর কি, মানে সোশ্যাল মিডিয়ায় কার্টুন আঁকার মাধ্যমে যুক্ত হওয়া। এবং তারপরের দিনে 16 তারিখে আমরা দেখতে পাইলাম যে কিভাবে মানে লিটারেলি মানে মিডিয়ার সামনে পুলিশ লিথাল ওয়েপেন দিয়ে মানে শুট করলো আবু সাইদকে। হ্যাঁ, এইটাতে একদম ভাই পুরা মানে হতবিহ্বল অবস্থা ছিল যে এটা কিভাবে সম্ভব। 16 তারিখে, হ্যাঁ 16 তারিখে যখন আবু সাইদকে মারা হইল, মানে এইটা দেখার পরে আমার মনে হয় না যে মানে যেই দেখছে এটা, আমি জানি না যে কীভাবে এই জিনিসটা আবার কেউ জাস্টিফাই করতে পারে, যে মানে কত রকমভাবে জাস্টিফিকেশনের চেষ্টা দেখছি আমরা পরবর্তীতে, যে এরা সবাই ড্রাগ এডিক্ট ছিল নাকি, অমুকপন্থী তমুকপন্থী। হ্যাঁ, ওই সময় তখন আস্তে আস্তে সবাই এই যে ব্যাপারটা সামগ্রিক হওয়া শুরু করে। ওই সময় আপনি আপনার কার্টুনটাকে কি আরো বেশি প্রভাবিত করছিল এরকম? অ্যাবসলিউটলি। আমি ওই দিন 16 তারিখ রাতে একটা কার্টুন আঁকি আবার, যে মোমবাতি, মানে এরকম আবু সাইদের প্রশস্ত হাত, সেটা মোমবাতির আলো, সেখানে একটা গুলি করা হয়, আগুনটা নিভে যাচ্ছে, আগুনের যে সলতেগুলা সেটা আবার অজস্র মোমবাতিকে জ্বালায় উঠতেছে। সো এটার একটা ইয়ে ছিল এরকম যে ফু দিলে সবসময় আগুন নেভে না, আগুন বাড়েও। হ্যাঁ, পাশা, আমরা এই আন্দোলনের এই যখন কথাগুলো বলছিলাম ঠিক তখন সঙ্গীত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে নানান ধরনের প্রতিবাদী সঙ্গীতের মাধ্যমে সে আন্দোলনগুলোকে আরও বেশি সমর্থন দেওয়া হচ্ছে। আপনি সঙ্গীতের মানুষ, সুরের মানুষ, সাধনা করেন, আপনিও একটা সময় পরে গিয়ে সেই সঙ্গীতের সুরগুলো শব্দে শব্দে বাঁধলেন। 16 তারিখের পরে আবু সাইদের মৃত্যুর কথা বলছিলেন মোর্শেদ মিশু, তারপরে কি আপনি ভেবেছিলেন মানে আপনি এখনও সেই, এটা তো সবাইকে আসলে মানে আমরা সবাই হতবাক হয়ে গিয়েছিলাম ওই ঘটনার পরে যে কি হলো এটা, আপনার অবস্থাটা কেমন ছিল? আপনি কি তখনও ভাবছিলেন যে আপনি সুরে সুরে এটি জানান দেবেন প্রতিবাদ? জানান তো আসলে আগে থেকেই দিচ্ছিলাম, হয়তো সুরে দেইনি, গানের মাধ্যমে দেইনি, কিন্তু মোটামুটি মাঝখান থেকে, একদম বলবো না একদম শুরু থেকে, কারণ শুরু থেকে আমি নিজেই বুঝছিলাম না জিনিসটা কোন পর্যায়ে যাবে বা কি হচ্ছে আসলেও এটা ভ্যালিড কিনা, আমার এখানে কথা বলা উচিত কিনা। কারণ দেখা যায় যে একটা কথা বলছি, পরের দিন আবার নতুন একটা নিউজ আসছে। তো আমি নিজে আসলে স্টেবল হতে পারছিলাম না যে কি বলা উচিত, কি করা উচিত। বাট আমার খুবই ডিস্টার্বিং লাগছিল, এত মানুষের হাহাকার, মারা যাচ্ছে, আহত হচ্ছে। যেদিন থেকে আমি দেখছি যে মারা যাচ্ছে মানুষ, আহত হচ্ছে, ওদিন থেকে মনে হলো যে আমার কিছু বলা উচিত, বেশি করে বলা উচিত বা একটু অন্য ওয়েতে বলা উচিত। কারণ সবাই বলছিল না এরকম মানুষ কিন্তু খুবই কম। ইভেন দেখা যাবে আমারই যদি বলি রিলেটিভস বা ফ্রেন্ডসদের মধ্যে যারা হয়তো নর্মাল বিষয়ে কোনো কথাই বলে না, ওরাও পর্যন্ত কিন্তু এটার প্রতিবাদ করছিল, এটা নিয়ে কথা বলছিল। সো ওখান থেকে বুঝছিলাম যে সবাই বলছে, কিন্তু সবার বলাটা এক ধরনের হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যদি আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলি, হয়তো মানুষ এটা আরও মন থেকে বোঝার চেষ্টা করবে, জিনিসটা নিয়ে আরও বেশি ভাববে। কেউ বলেনি পোস্ট ডিলিট কর? এটা তো দেওয়ার পর থেকেই সবাই বলছে পোস্ট ডিলিট কর, সমস্যা হবে। তবে আমি আমার পরিবার থেকে আসলে যদি বলি অনেক বেশি সাপোর্ট পাই বা পেয়ে আসছি, যে কোনো প্রতিবাদী জিনিস নিয়ে বা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা নিয়ে। কোনো থ্রেট কি পেয়েছিলেন যে সমস্যা হবে? কেউ কি সমস্যা করেছিল? থ্রেট আমি সবসময় পেয়ে আসছি, আমি এখনো পাই, তবে ওইগুলো নিয়ে আমি এত চিন্তা করি না। একটা তো আছে, আমি মেয়ে, একটা ছোটখাটো প্রিভিলেজ তো আমি পাই, যেটা ছেলে হলে দেখা যায় যে হান্নানের মতো অবস্থা হতো আমার, সেদিক দিয়ে তো আছেই। বাট এমনিতে আমি মনে করি যে এখনো থ্রেট পান? হ্যাঁ, অলওয়েজ পেতেই তো থাকি। তো ওইটা নিয়ে এত চিন্তা করি না। আমি আসলে আমার দেশকে খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি দেশের জন্য করে যেতে চাই, যেটুকুই পারি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় আমি করে যেতে চাই। আর গানের কথা যেটা বলছিলাম, যে আমি কিন্তু লিখছিলাম অনেক আগে থেকে। ইভেন আমি না এখনো
আমি হয়তো খুবই কম রিলিজ দেই গান বা আমার গান খুব কম আসে, কিন্তু এর মানে এই না যে আমি গান নিয়ে বসি না বা লিখি না। আমি আমার ডায়েরি ভর্তি গান আছে, কিন্তু আমি হয়তো পাবলিশ করি না, কারণ আমি মনে করি আমি এগুলো নিজের জন্য লিখি। তো গান বা গানের কথা, লিরিক্স এগুলো আমি অনেক আগে থেকেই লেখা শুরু করেছি। এমন না যে আমি একেবারে একদিনে বসে সবগুলো মানে একটানে লিখেছি, বাট হ্যাঁ মানে আগে থেকে আমি কম্পাইল করা ছিল। আমি ওই জন্য গানটা আসলে 10 মিনিটে লিখতে পেরেছি, না হলে তো এটা সম্ভব ছিল না, এতদিনের এতগুলো স্টোরি। তো সব কিছু আমার মাথাতেই ছিল। গানের মাধ্যমে বলাটার কারণ হচ্ছে আমরা কিন্তু এর আগেও আমরা দেখেছি 71-এর সময়ও কিন্তু জাগরণের গান ছিল, তখনও কিন্তু গানের মাধ্যমে মানুষ প্রতিবাদ করেছে, যে যার জায়গা থেকে পেরেছে। গান, বিদ্রোহ, কবিতা সবকিছুর মাধ্যমে আসলে সাহিত্য, সঙ্গীত এই জিনিসগুলো মনকে শুদ্ধ করে এবং মানুষের কাছে যে কোনো বার্তা অনেক পরিষ্কারভাবে পৌঁছে দিতে পারে। আমি মনে করেছি আমার জায়গা থেকে এটা করা উচিত, তাই আসলে গানটা গাওয়া। সো এরপরেও চলো ভুলে যাওয়ার পরেও কিন্তু আমি আসলে অনেকগুলো গান লিখেছি, কিন্তু আমি পাবলিশ করিনি, বিকজ এখনকার পরিস্থিতিটা ডিফারেন্ট। তখনকার বিষয়টা হচ্ছে সবাই একসাথে ছিল, এখন কিন্তু নেই। কথা বলবো এটা নিয়ে, যে একসাথে ছিল একসাথে নেই, সেই গল্পটাও বলবো। আপনারা জানাচ্ছিলেন আপনার প্রতিবাদ হয়েছে কার্টুনে, আপনার প্রতিবাদ হয়েছে সুরে। নূর মোহাম্মদ ভাই, আপনার প্রতিবাদটা হয়তো হয়নি, কিন্তু আপনি যে এই চিত্রটা বাংলাদেশকে দেখিয়েছেন, আমি একটু জানতে চাই সেই ঘটনাটা। আপনি যখন একটি মরদেহ নিয়ে যাচ্ছিলেন রিকশায় করে, যেই ছবিটা আমরা পুরো বাংলাদেশ জুড়ে দেখেছি, যে কি হৃদয় বিদারক। আপনি ওই সময়ের ঘটনাটা একটু ছোট্ট করে বলবেন, যে কি হয়েছিল ওই সময়, কি দেখেছিলেন, কি মনে করে আপনি ওই মরদেহটি নিয়ে যাচ্ছিলেন, একটু বলবেন? ভাই অ্যাকচুয়ালি তো হলো আমার দেশ, আমি দেশের পতাকার দিনে আমি ছোটোবেলার থেকেই এইটা যারা দিয়ে গেছে তারা তো এই দুনিয়াতেই নাই, এই দুনিয়াতেই নেই। তাহলে এখনকার বর্তমানে যেটা আছে তারা কি জানবে না, বুঝবে না? হ্যাঁ, অন্যায়কে সত্যেরকে সত্যিই বলতে হবে। কি ঘটেছিল ওই দিন, কি মনে আছে একটু? ওদিনকে যে আমার যে হাতটা ধরছিল, আমি যেই সূরাটা কইছি ওই সূরাটার নামই তো কেউ দিতে পারবে না। আমি যে ওই মুহূর্তে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছি, আমি কি আমার মার বুকে ফিরে যাবো না আমার বাবার বুকে ফিরে যাবো সেটা আমি কিন্তু জানি না, সেটা কিন্তু জানি। ওই দিনের ঘটনাটা কি হয়েছিল? ওই ছেলেটাকে আপনি কি অবস্থায় দেখেছিলেন? ওই ছেলেটা চিনতেন আপনি? ওই ছেলেটার আমি চিনি না। তারপর ওই ছেলেটারা যেরকম নামাজ পড়ে না, সেজদা দিতেছে এইভাবে, সেজদা যে দিতেছে তাকে যে সময় উঠাইছি হাতটা দিয়া, দুই হাতটা দিয়া, তখন দেখি যে হাতের ভিতরে রক্ত লাগিয়ে গেছে, রক্ত লাগিয়ে গেছে, আর নিজ দিয়ে রক্ত টপ টপে পড়তেছে, রক্ত আর পানি ওই জায়গাটা। আর ছেলেটা যে ঠান্ডা হয়ে ভরা বয়ে রয়েছে, ঠিক আছে, যে সময় গাড়িটা চালাইতেছি তখন আমার এই শরীর চলে না, এত টিয়ার গ্যাস, এত গুলি, ঠিক আছে, আমারই তো শরীর চলে না। পুলিশ তো তাকে কয়েকবার বাধাও দিছে, আবার যে পুলিশটা আমার গালি দিছে এইভাবে যে কইছে না হারামজাদা বাইরা, আমি ওই পুলিশটারে ধন্যবাদ দিই। সব পুলিশ কিন্তু এক সমান না, অনেকে চাকরির ক্ষেত্রে, চাকরির ভয়তে, অনেকে চাকরি বাঁচানোর জন্য এভাবে করছে। আমরা কোনো সরকারি লোক না, আমরা সাধারণ পাবলিক। আমরা যেদিকে নিবে সেদিকে যাব, আমরা গায়ে গইতে খাই, কর্ম করে। তারপরে আপনি কি ওনাকে উঠাইলেন? তারপরে উঠাইয়া রিস্কার ভিতরে বসাইছি, বসানোর পরে তখন রক্ত পড়তেছে, এক পুলিশে বলতেছে কই নিয়ে যাবি, নিয়ে যা। এটা আবার কোন ধরনের? স্যার আমি কই নিয়ে যাবো? কয় ঢাকা মেডিকেল নিয়ে যা না সরদ্দি নিয়ে যা। এর মধ্যে আমি পাইছি আলরাজি হাসপাতাল। হাসপাতালে এখানে গেটে ছাত্র জনতা পাবলিক তো সবাই আছে, দেখতেছে, সবাই দেখতেছে গুল মিটিং, এত বড় ফার্ম গেটটা ওখানে পড়ে রয়েছে। আমি যে একা হাসপাতাল নিয়ে গেছি, কালি কইছি ভাই একটু ধর, কেউ তো ধরতেও আসে না, এত মানুষ, কেউ তো ধরতে আসে না। ওই ছেলেটাকে ধরলো তো আমি একটু শক্তি পাইতাম, সাহস পাইতাম। ওখান থেকে একা টাইনা চক্ষু হাসপাতাল আছে, ওই হাসপাতাল গেটের থেকে কইতেছে আমার সহকারে পুরা দেওয়া লাগবে রিক্সা দেওয়া। ওর পাবলিক না ডিবি না পুলিশ না ছাত্র না জনতা, আমি ওখানে কীভাবে বুঝি। তারপর টানতে টানতে চক্ষু হাসপাতাল পর্যন্ত আনছি, এই কোনাটা পর্যন্ত আইন না আমার শরীর হাত পা সাইরা দিছে। এরপর এটা অটো আইতেছে, ভাই একটু হাত পায়ে ধরেছে, যদি থাকে তো থাকলো, না থাকলে তো কিছু করার নাই। ওই ছেলেটা বাংলাদেশের পতাকা দেখে আমার কলিজা কেউই থাকে নাই, সবাই কাঁদছে। এক সেনাবাহিনী বলতেছে দূরের থেকে সেনাবাহিনী না পুলিশ না আর্মি কইতেছে তাড়াতাড়ি আর ইমার্জেন্সি নেওয়ার ব্যবস্থা। আরেকজনের পতাকা খুলে, হ্যাঁ ভাই ভরা বয়ে গেছে, মরে গেছে,
মোরা বাচ্চা বাচ্চা কেউ থাকে চেষ্টা করছিল যে যদি বেঁচে থাকে সেই জন্য যদি বেঁচে থাকে। আমি তো ডাক্তার না, আমার মূল গন্তব্য আপনার তো আমি চিনি না। আপনার কপালে কিন্তু বাংলাদেশের পতাকা, দেশ বাঁচাও, ঠিক আছে, দেশ বাঁচাও। এক দেশে পুলিশ, এক দেশে আর্মি, এক দেশে পাবলিক। আমরা আপনার কাছ থেকে আরো শুনবো। আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি। দর্শক ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরও একবার। আপনারা দেখছেন আরিফ ফেমাসের আয়োজন। আমরা নূর মোহাম্মদ ভাইয়ের বক্তব্য শুনছিলাম যে জুলাই আন্দোলন চলাকালীন সময়ে যে ধরনের বর্বরতা, হিংস্রতা চালানো হয়েছিল সেই ছাত্র জনতার উপরে, সেই খবরের, সেই সংবাদগুলোর একটু ছোট্ট করে জানছিলাম আমরা নূর মোহাম্মদ আপনার কাছ থেকে। আমি একটু পাশে আপনার কাছে ফিরতে চাই। এই যে এত এত মৃত্যুর সংবাদ তখন পাচ্ছিলাম, হয়তো তখন টেলিভিশন মিডিয়াগুলো, আমরা যে গণমাধ্যমে কাজ করি সেখান থেকেও সংবাদগুলো প্রচার হচ্ছিল না। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছিলাম যে ব্যাপকভাবে মানুষ জানান দিচ্ছিল। আপনি সোশ্যাল মিডিয়াতে ছিলেন, আপনি বলছিলেন যে অবজার্ভ করছিলেন, নিশ্চয়ই আপনি সেইগুলো দেখছিলেন। আমরা 18 তারিখে মুগ্ধর কথা জানলাম, আমরা এর পরবর্তী সময়ে বিভিন্ন যে 19 তারিখে নির্বিচারভাবে যে মানুষগুলোকে মারা হলো সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানলাম। যদিও 18 তারিখের পরপরই কিন্তু ইন্টারনেট বন্ধ ছিল, তারপরও যে যেভাবে পেরেছে মোটামুটি জানার চেষ্টা করেছে। এই যে মানুষের খবর, সংবাদ, সেগুলো কিন্তু বন্ধ হয়ে থাকেনি, কোনো না কোনোভাবে এসেছে, কিন্তু নির্বিচারে মানুষ মারা চলেছে। আপনি তখন কি করছিলেন? ইন্টারনেট নাই, তখন কি চিন্তা ছিল নিজের মধ্যে? কোনো খবর পাচ্ছিলাম না, কোনো নিউজ নাই, টিভিতেও কিছু নাই, নেট নাই, সব কিছু বন্ধ। অ্যান্ড আমি তো আসলে তখন ফ্যামিলির সাথেও ছিলাম না, আমি আলাদা ছিলাম, একাই ছিলাম। সব কিছু মিলে অনেক বেশি ট্রিগার্ড ফিল করছিলাম যদি বলি। এই ট্রিগার্ড ফিল হওয়া থেকে গানটা লেখা। আপনি সেটা ইন্টারনেটের কথাও বলেছেন আপনার। হ্যাঁ, সব কিছু যা ঘটছিল সব কিছু আমি আই জাস্ট কম্পাইলড এভরিথিং। সো আমার মনে হয় এই ট্রিগার্ড হওয়ার বিষয়টা থেকেই লেখা আমি যা লিখেছি। এবং আমার গানের প্রত্যেকটা কথা শুধু আমার কথা না, দেশের তখনকার ওই সময়ের প্রত্যেকটা মানুষের কথা। এই জন্যই আসলে গানটা মানুষের মনে আসলে জায়গা করে নিতে পেরেছে। প্রত্যেকের হৃদয়ের কথা বলা হয়েছে, যা যা ঘটেছে, অ্যান্ড এখানে কোনো মিথ্যে নেই। অ্যান্ড দ্যাটস অ্যানাদার রিজন যে আমি আসলে ভয় পাইনি। গানটা লেখার পরেও যখন মানুষ আমাকে বলছিল নামিয়ে নেওয়ার কথা কিংবা থ্রেট পাচ্ছিলাম, তখন আমি ভয় পাইনি, বিকজ আই ডিডন্ট সে আ লাই, নট আ সিঙ্গেল লাই। একদমই তাই। এবং সত্যটা বলেছেন, সত্যের বিজয়টা হয়েছে। আমরা 5 তারিখে দেখেছি যে ছাত্র জনতার ঢল। আমরা ছোট করে জানতে চাই মোর্শেদ বিষয় আপনার কাছ থেকে, কেমন লাগছিল, তখন আপনি কোথায় ছিলেন, কি করছিলেন? আমরা অনেকের কথা বলছিলাম যে অনেকে বিভিন্ন সময় নামাজ পড়ছিলেন, নানান ধরনের উচ্ছ্বাস দেখাচ্ছিলেন। আপনি কি করছিলেন 5 তারিখে জানতে চাই একটু। এবং 5 তারিখেও 4 তারিখেও নানানভাবে আসলে মানুষ মারা হয়েছে। 3 তারিখের দিকেও আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ হয়েছে। 5 তারিখে আমি আমার আম্মার কাছে ফেরত যাওয়ার চেষ্টা করতেছিলাম আর কি। যখন আমি তো 18 তারিখে ইসিবিতে পোলাবেনদের সঙ্গে নামার পরে হচ্ছে গিয়ে নামার পরে এলাকায় ওই যে একটা নিউজ মিডিয়ার থ্রুতে প্রচার হয়েছে যে আমি থাকে না যে পোলাবেনের সঙ্গে কথা বলতেছিলাম। তারপরে থানায় রিপোর্ট পাঠাইলো, বন্ধুরা জানাইলো আমারে যে এলাকায় আপাতত আর থাকিস না। সো 18 তারিখ রাত থেকে 5 তারিখ পর্যন্ত আমি এই আত্মগোপনে ছিলাম। আপনার তো ছড়া গুলি লেগেছিল। 4 তারিখে হচ্ছে গিয়ে ধানমন্ডিতে পুলিশের ছড়া বুলেট হচ্ছে 9টা গুলি লাগছিল আর কি বুকে। তখন বেশ প্রাউড ফিল করছিলাম, হ্যাঁ, যে দেশের জন্য ফাইনালি গুলি খেতে পারছি। পরে গিয়ে 71 দিন পরে 70-71 দিন পরে গিয়ে হচ্ছে ওই যে রিয়ালাইজেশন হয়েছে যে হ্যাঁ আমি তো মানে আই এম লাকি এনাফ যে আমি বাইচা আছি। মানে আল্লাহ তো আমার একটা বোনাস লাইফ দিয়েছে। আমি তো গত 70-71 দিন ধরে হচ্ছে গিয়ে বোনাস লাইফ কাটাইতেছি, স্টিল নাও এখনও তো একটা বোনাস লাইফ কাটাইতেছি। কারণ এরকম অনেকে অবশ্য পরে এরকম যখন বলছি আমি গুলি খাইছি, রাবার বুলেট গায়ে লাগছে, অনেকে উপহাস করার চেষ্টা করছে, ফান করার ট্রাই করছে, আর দূর রাবার বুলেটে কেউ মরে নাকি। আমরা দেখছি যে আবু সাইদ কীভাবে রাবার বুলেটেই মারা গেছিল। হ্যাঁ, কতজনের চক্ষু হাসপাতালে গিয়ে দেখলে বোঝা যায় যে কতজনের চোখ হারাইছে। হ্যাঁ, পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে মাইরা কতজনের হচ্ছে গিয়ে পঙ্গু করা হয়েছে। 5 তারিখের ঘটনাটা যদি একটু বলতেন। 5 তারিখে হচ্ছে ছোট করে সকালবেলা বের হয়েছি বনানী থেকে, লুকায় ওভারব্রিজের উপর দিয়ে হচ্ছে গিয়ে রাওয়া ক্লাবের সামনে আমরা
একত্রিত হইলাম, ওইখানে রিটায়ার্ড অফিসাররাও যুক্ত হয়েছিল এবং এরকম খবর আসছে যে 2টার দিকে বা এরকম একটা টাইমে হচ্ছে সেনাবাহিনীর প্রধান হচ্ছে গিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। তো এক দফা ইয়াতে ঢুকলাম, রাওয়া ক্লাবের ভিতরে ঢুকলাম যে টিভিতে দেখা যায় কিনা, দেখি যে ডিলে হইতেছে কোনো কারণে। দেন বের হয়ে এর মধ্যে খবর পাইলাম হচ্ছে যে উত্তরার থেকে একটা বিশাল বড় ঢল আসতেছে, মাঝখান দিয়ে এরকম সোয়াট টোয়াট মিলায়, কারণ একটু দূরে হচ্ছে গিয়ে ওই যে গণভবন, হ্যাঁ 3rd গেটের ওই সাইড থেকে গণভবন না প্রধানমন্ত্রীর কার্যালয়, হ্যাঁ। সো ওই সাইডে মানে পুলিশেরও আনাগোনা, হ্যাঁ আমরা একদম মাঝামাঝি রাওয়া ক্লাবের সামনে ওই জায়গায় ছিলাম। অ্যান্ড দেন ওই ঢলের সঙ্গে যখন ঢল আসছে, পুলিশও ওইখান থেকে চলে গেল, আমরা হচ্ছে একসঙ্গে যাইতে যাইতে তেজগাঁও যাইতে যেতে আমরা খবর পেলাম হচ্ছে যে শেখ হাসিনা নাকি পালাইছে। আচ্ছা, কোথায় ছিলেন 5 তারিখ, কি করছিলেন? ওটা 5 তারিখে না 4 তারিখে আমি তো কাজে বাইরেছি, মানুষ দেখে আমি তো প্রতিদিনই কামে বাইরেছি, পেট বাঁচাই দিব না আমার, পেট বাঁচাই দিলে আমি যাবো। ওই যে তুই গুলি করুক আর ওসি করুক আর ডিসি করুক, ঠিক আছে। 5 তারিখে কই ছিলেন? আমি গাড়ি চালাইতেছি, আমি প্রতিদিনই মনে করেন ঘুমেতে গাড়ি নিয়ে বের হইছেন, তারপর গাড়ি নিয়ে বেরোতেছি, অন ঘুমেতে বাইরে তো আমি খেপ মারতে মারতে গেছি গা, আমি গেছি গা সংসদে এই সাইডে আইসি। আসার পরে গুলি আর ইট দিয়ে আমার কি হবো, আল্লাহ যদি মারে এমনি মারবো, না মারলে তো নাই। যখন শুনলেন যে চলে গেছে, পালাই গেছে, তখন আপনি কি করতেছেন? যখন চলে গেছে পলাই গেছে, তখন আমি ওই ছেলেটারে অটো গাড়িতে তুলে দিতেছি, অটো গাড়িতে তুলে দিয়ে শরৎ দিতে যাইতেছি, এই কথাটা। আচ্ছা, ওইখানে তখন মানুষের অনেক উপস্থিতি দেখেন নাই? মানুষের কোনো শেষ নাই, কার মুখের দিকে চায় থাকবো, কার মুখের দিকে, যার যার জান নিয়া শেষে কেউ আগে বাড়াইতেছে, কেউ পিছিয়ে যেতেছে। যে আমরা একটা গান দিয়ে শুরু করব, শেষ করব পারসা, তার আগে এক বাক্যে বাংলাদেশ নিয়ে কি ভাবেন আপনি? বাংলাদেশটা যেন ভালো থাকুক। বাংলাদেশটা আমার কাছে এটাই ভালো থাক, কেউ যেন মার বুক আর খালি না হয়, ঠিক আছে। আমরা কিন্তু অস্ত্র বানাই না আমার দেশের জন্য, আমার দেশের জন্য অস্ত্র বানাইছি, পিস্তল বানাইছি আমার দেশের মানুষের জন্য না। আমরা খেটে খাবো, কাজ করে খাবো, সুন্দরভাবে চলবো, এটাই। যে কর্ম করে সেই কর্মের দিক দিয়ে আজ্ঞা বাড়াইছে। বাংলাদেশটা কেমন দেখতে চান, আমাদের প্রিয় বাংলাদেশটা? ছোট করে দেখতে চাই যে যাদের উপরে এই যে খুনি হাসিনা থেকে শুরু করে যে আওয়ামী পিরিয়ডের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, তাদের বিচারটা দেখতে চাই। বিচারটা পারসা? বাংলাদেশ কেমন দেখতে চাই, এটার জন্য আসলে আপনার আরো একটা এপিসোড দরকার আমার সাথে। এটা অনেক বড় একটা আলোচনা, আমরা নিশ্চয়ই সেই বুঝিটা রাখবো পারসাকে। পারসা আরেকটু ক্লু দিয়ে রাখলো যাতে করে তারকে আবার আরেকবার ডাকি। সো পারসা, এখন আপনার গানটা দিয়ে শেষ করতে চাই। প্লাস শেষ কথা যেটা, একটাই চাওয়া, বাংলাদেশ সবার। আমাদের জুলাইটা আসলে এত গ্লোরিফাই আমরা কেন করি? বিকজ জুলাইতে বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন সাইড থেকে আসলে এক হয়েছিল। সেই এক হওয়ার গল্পটাই কিন্তু জুলাইকে এত বেশি গ্লোরিফাই করে। নিশ্চয়ই জুলাই আসলে অনন্য গর্বের। আমরা আপনার গান দিয়ে শেষ করবো। আমি এক বাক্যে দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক, যে কথাগুলো শুনলাম, এই কথাগুলোর ব্যাপ্তি পরিসর অনেক বড়, তবে একটা জিনিস বড় করে রাখা উচিত, এই বাংলাদেশটা আমার, আপনার। এই বাংলাদেশটাকে ভালো রাখার দায়িত্ব আপনার। ফলে বাংলাদেশটাকে ভালো রাখবেন, লাল সবুজের সাথে থাকবেন। এই বাংলাদেশটা আমার, আপনার, সবার। পারসা? ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতি। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। যাতে ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে। চলে যাক নেট, নিভে যাক, যাতে হায় নাতে খাক দেশটাকে। চলো ভুলে যাই চোখে দেখা খুন, ধরে নি ওটা নাটক ছিল। ধরে নি সব ঠিকঠাক, এমন কত রাজাকার আসলো গেল। কত ফাইয়াজ, প্রিয় জাফর, হাত পলকে যায় হারিয়ে। বেঁচে থাকো তুমি, বেঁচে থাকি আমি, লাশে